শেষ কিছুদিন ধরে জ্বর সর্দি কাশি সব লেগে রয়েছে। ওই সিজন চেঞ্জে যা হয় আর কি। এই জন্যেই বোধহয় আজকের গল্পটা বলতে একটু দেরি হয়ে গেল। কিন্তু যাই হোক, কথায় আছে না যে সবুরে মেওয়া ফলে। আজকের গল্পটা কিন্তু তোমাদের কাউকে আশাহত করবে না, কারণ আজকের গল্পটা খুব 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 স্পেশাল একটা গল্প। আজকের গল্পটা এমন একটা দিন নিয়ে যেটা আমার মনে হয় বেশিরভাগ ডাক্তারদের ডাক্তারি জীবনের সুন্দরতম দিন, এবং আমিও এর ব্যতিক্রম নই। হ্যাঁ, আজকে আমি সেই দিনটার কথা বলবো যেদিন আমি প্রথমবারের জন্য আমার নিজের হাতে করে একজন প্রাণকে, একজন শিশুকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম। অর্থাৎ প্রথমবারের জন্য যেদিন আমি একজন মায়ের ডেলিভারি করিয়েছিলাম। আজকে আমি সেই দিনের কথা বলবো তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি কোনো সামনের লেখা দেখে ভিডিও বানাই না, কিংবা আমার ভিডিওতে কোনো এডিটও থাকে না। তাই তোতলানোর সাথে সাথে আজকে হয়তো 2-3 বার কাশতেও পারি, ওটাকে একটু সামলে নিও। যাই হোক, সরাসরি সেই দিনটায় পাড়ি দেওয়া যাক। কলকাতা মেডিকেল কলেজ, ইডেন বিল্ডিং। সময়টা 2018 সালের ফেব্রুয়ারি মাস। আমার ইন্টার্নশিপ তখন একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছে। আমার ইন্টার্নশিপের শেষ পোস্টিং শুরু হয়েছে, যে পোস্টিংটা ছিল গাইনি অবস ডিপার্টমেন্টে। তোমরা যারা গাইনো বলো না, আজ থেকে ওটাকে গাইনি বলো, কারণ কথাটা গাইনিকোলজি। তাই আজ থেকে গাইনো নয়, গাইনি বলা শুরু করে দাও। তো যাই হোক, আমার শেষ পোস্টিং পড়ে এই গাইনি অবস ডিপার্টমেন্টে। তো এমবিবিএসে পড়াকালীন আমার সব থেকে প্রিয় সাবজেক্ট কিন্তু এই গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সই ছিল। তার কারণ আমি একটা অদ্ভুত টান অনুভব করতাম। ওই একজন মা 9 মাস 7 দিন ধরে একটা বাচ্চাকে একটু একটু করে বড় করে তোলে, তার প্রত্যেকটা দিন যে বডিতে চেঞ্জ হয়, যে কষ্টগুলো সে অনুভব করে, এবং তারপরেও হাসি মুখে সে সবসময় জিজ্ঞাসা করে যে বাচ্চা ঠিক আছে তো। এই অদ্ভুত একটা ব্যাপারের জন্য এই সাবজেক্টটার প্রতি আমার বরাবরের একটা আকর্ষণ ছিল। সেই জন্য আমি এমবিবিএস পড়াকালীন আমি প্রত্যেক দিন ওয়ার্ডে যেতাম। আমি কখনো ওয়ার্ড মিস করতাম না, কোনো ক্লাস মিস করতাম না, এবং গাইনি অবস আমার সব থেকে প্রিয় সাবজেক্ট ছিল। কিন্তু ইন্টার্নশিপে যেদিন প্রথম দিন গাইনি অবসের ডিউটি পড়ল, এসে বুঝলাম যে থিওরি পড়া বা দূর থেকে একটা পেশেন্টকে দেখা আর সামনাসামনি সাবজেক্টের মধ্যে ঢোকার মধ্যে বিস্তর ফারাক আছে। এবং আমি শুরুর দিনই বুঝে গেলাম যে গাইনি অবস আমার কাপ অফ টি নয়। কারণ শুরুর দিনই আমার পোস্টিং পড়েছিল লেবার রুমে। লেবার রুম অর্থাৎ যেখানে মায়েদের নর্মাল ডেলিভারি হয়। একটা বেশ একটা অন্যরকম একটা পরিবেশ, একটা সর্বক্ষণের ব্যস্ততা চলছে, একটা অদ্ভুত বাজে গন্ধ চারদিকে ঘিরে রেখে দিয়েছে, সবাই ছুটে বেড়াচ্ছে, এর ডেলিভারি হচ্ছে, ওর ডেলিভারি হতে চলেছে, মানে একটা অদ্ভুত পরিস্থিতি। প্রথম দিন গিয়েই যখন ওখানে গিয়ে দাঁড়ালাম, আমি বেশ ঘাবড়ে গেলাম এবং দেখলাম যে একটার পর একটা বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, একজনের পর একজন সিনিয়র জুনিয়র প্রত্যেকে গিয়ে বাচ্চা ডেলিভারি করাচ্ছে, এবং আমি এই সমস্ত দেখে একেবারে থমকে গেলাম। প্রথম দিন বাচ্চা ডেলিভারির প্রসেসটা বা বাচ্চা ডেলিভারি করানোর প্রসেসটা দেখেই আমি বুঝে গেছিলাম যে আমার দ্বারা এটা হবে না। কারণ বাচ্চা ডেলিভারি করানো বেশ যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। মানে ওই 3 ইডিয়টস সিনেমায় যতটা সহজ মনে হয়েছিল অতটা সহজ কিন্তু বাচ্চাদের ডেলিভারি করানো নয়। ইভেন নর্মাল ডেলিভারি করানোটা অতটা সহজ নয়। মানে একটা বাচ্চা বেরোবে, প্রথমে তার মাথা বেরোবে, তারপরে কাঁধ বেরোবে, তারপরে পুরো শরীর বেরোবে, লাস্টে পা বেরোবে। এইভাবে জেনারেলি বাচ্চারা বেরোয়, বেশিরভাগ বাচ্চারাই এইভাবে বেরোয়। এইবার এই প্রসেসটার এতটা সহজ নয় যে এমনি এমনি বাচ্চাটা বেরিয়ে যাবে। মাকে ওদিক থেকে পুশ করতে হবে, আর এদিক থেকে যে ডাক্তারবাবু রয়েছে তাকেও বার করতে হবে। এটা আবার বেশিরভাগ ক্ষেত্রেই এমনি এমনি বেরোয় না, তাই বেশিরভাগ ক্ষেত্রেই কাঁচি দিয়ে কাটতে হয় জায়গাটাকে বড় করতে হয় যাতে বাচ্চাটা বেরিয়ে আসে। এই কাটাটাকে আমরা বলি এপিসিওটমি, এবং সেই কাটার পরে আমরা বাচ্চাটাকে ইজিলি বার করে আনতে পারি। আনার পরে ওই কাটা জায়গাটাকে আবার সেলাই করতে হয়। তো সব মিলিয়ে ডেলিভারি ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্রসেস, অতটা সহজ নয়। তো প্রথম দিন আমি যেদিন লেবার রুমে দাঁড়িয়েছিলাম সেদিনই বুঝে গেছিলাম
যে আমার দ্বারা এই ডেলিভারি হবে না। এর আগে ছবি দেখতাম, প্রচুর সিনিয়র ছবি দিত, দেখতাম যে বাচ্চা ডেলিভারি করে তার সঙ্গে ছবি দিত, আমার খুব ভালো লাগতো এবং আমিও ভেবেছিলাম যে প্রথম দিন লেবার রুমে গিয়ে, প্রথম দিন ডিউটিতে গিয়ে আমিও একটা এরকম ছবি তুলব। কিন্তু বুঝে গেলাম সবার ক্ষমতায় সব কিছু থাকে না। তাই আমি ভাবলাম যে না না না, আমার দ্বারা ডেলিভারি হবে না। আমি শুরুতেই আমার কলিগ যারা, আমার যারা কো ইন্টার্ন, আমার যারা সিনিয়র, তাদেরকে আমি বলে দিলাম, হাত জোর করে বললাম যে প্লিজ আমার দ্বারা ডেলিভারিটা হবে না, আমি বাকি সব কাজ করে দেবো। 10 মিনিট অন্তর অন্তর, 15 মিনিট অন্তর অন্তর ব্লাড প্রেশার চেক করা, পালস রেট চেক করা, ওষুধের ইঞ্জেকশান তৈরি করে দেওয়া, বা যখন ডেলিভারি হবে তখন যাবতীয় কাঁচি থেকে শুরু করে, সুতো থেকে শুরু করে সব কিছু এগিয়ে দেওয়া, আমি সব কিছু করতে রাজি। প্লিজ ডেলিভারি আমি করতে পারবো না। এটা আমি প্রথম দিনই গিয়ে ডিক্লিয়ার করে দিয়েছিলাম এবং আমাদের মানে যথেষ্ট সংখ্যায় আমরা অনেকেই ছিলাম, অনেকজন সিনিয়র ছিল, আমাদের কো ইন্টার্ন অনেকে ছিল, সেই জন্য আমাকে কেউ খুব একটা কিছু বলেনি, আমাকে সবাই এটা চুপচাপ মেনে নিয়েছিল যে ঠিক আছে, তোকে ডেলিভারি করতে হবে না। তো এইভাবেই আমরা 2-3টে দিন আমরা কাটিয়ে দিই, 2-3টে লেবার রুম আমরা কাটিয়ে দিই এবং আমাদের লেবার রুমগুলো 12 ঘন্টার হতো। মানে নয় সকাল 8টা থেকে রাত 8টা অবধি হতো, আবার কখনো কখনো রাত 8টা থেকে সকাল 8টা অবধি হতো। তো এই পুরো লেবার রুমটায় সারা 12 ঘন্টার মধ্যে প্রচুর ডেলিভারি হতো, কিন্তু আমি একটা ডেলিভারিও করাতাম না। আমি শুধু সামনে থেকে দেখতাম, গিয়ে প্রসেসটা দেখতাম, আর যত দেখতাম তত ভাবতাম ভাগ্যিস আমি এটা করছি না বাবা, বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, মায়ের যদি কিছু হয়ে যায়। এমনি অদ্ভুত একটা জিনিস দেখতাম, এই লেবার রুমে গিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি যে মায়েরা কতটা কষ্ট করে। অ্যাকচুয়ালি সবাই একটা কথা বলে না, যে বাবা থেকে শুরু করে এই সেই অনেক কিছু বলে, মায়ের থেকে বড় কিছু নেই। সেটা যদি কেউ একদিন লেবার রুমে যায় তাহলে বুঝে যাবে যে অসম্ভব যন্ত্রণা একটা মা কন্টিনিউয়াসলি সহ্য করে যায়। সে যন্ত্রণার কোনো তুলনা নেই, সে যন্ত্রণার কোনো ব্যাখ্যা নেই, সে যন্ত্রণাকে কোনো যন্ত্রণার সঙ্গে এক করা যাবে না। এবং তারপরে যখন বাচ্চাটার ডেলিভারি হয়, তারপরে মা কিন্তু শুধু বাচ্চার কান্নাই শুনতে চায়, মা কিন্তু শুধু দেখতে চায় যে বাচ্চাটাই সুস্থ আছে কি না। তার যে ওই অত যন্ত্রণা, সেই সমস্ত যন্ত্রণাকে ভুলে যখন সে দেখে যে একটা সুস্থ সবল বাচ্চা জন্ম নিয়েছে, তখন সে শুধু হাসে, তার সমস্ত যন্ত্রণা কিন্তু সে ভুলে যায়। বাচ্চা বার করার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাঁচি দিয়ে জায়গাটাকে কাটি, মারা সেই যন্ত্রণা আলাদা করে অনুভবই করে না। আবার বাচ্চা বেরিয়ে যাওয়ার পরে ওই জায়গাটাকে আমরা আবার সেলাই করে জুড়ি। মানে পুরো প্রসেসটা অসম্ভব কষ্টের। এবং তারপরে আজকে আমি, তুমি, প্রত্যেকে আমরা এই পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছি। তাই এই যে বলে না যে মা কি জিনিস, সেটা যদি কাউকে বুঝতে হয় তাহলে তাকে অবশ্যই লেবার রুমে তো একবার যেতেই হবে। তো যাই হোক, এইভাবেই আমার লেবার রুম চলছিল। 3-4টে লেবার রুম কাটিয়ে দিয়েছি, একটাও ডেলিভারি করাইনি, কারণ আমার দ্বারা সেটা হতো না। প্রত্যেকটা ডেলিভারি দেখতাম, কাছ থেকে দেখতাম, হেল্প করতাম, জিনিসপত্র এগিয়ে দিতাম, ডেলিভারিটা করতাম না। তো এইরকমই একটা দিন এলো, দিনটা মঙ্গলবার ছিল। মঙ্গলবার আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে রাত 8টা অবধি। যথারীতি আমি লেবার রুমে ছিলাম এবং লেবার রুমটাকে যে আমার খুব একটা ভালো লাগতো তা নয়। কারণ প্রথমত একটা খুব অদ্ভুত বাজে গন্ধ বেরোতো, দ্বিতীয়ত একটা অদ্ভুত ব্যস্ততা থাকতো, তৃতীয়ত অসম্ভব মায়েদের যে যন্ত্রণা সেটা চোখে দেখা যায় না, লিটারেলি সেটা চোখে দেখাই যায় না, এতটা কষ্ট পেত। তো আমার মতো একটু মানুষদের ক্ষেত্রে লেবার রুমের জায়গাটা একটু কঠিনই ছিল। সেজন্য লেবার রুমকে আমি যে খুব এনজয় করতাম তা বলতে পারবো না, বরং মনে হতো যে কখন ছুটি পাবো। আমার পরিবেশটা খুব একটা ভালো লাগতো না। তো সেদিন 12 ঘন্টার ডিউটি, সকাল 8টা থেকে ডিউটি শুরু হয়েছে, ডিউটি চলছে, কোনো অসুবিধা নেই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, ঘড়িতে দেখলাম 6:30 বেজে গেছে। ভাবছি আর 1.5 ঘন্টা, তারপরেই মুক্তি এই সমস্ত জায়গা থেকে। এইরকম একটা সময় হঠাৎ করে দেখলাম সিস্টাররা চেঁচাচ্ছে। কেন? কারণ 3জন মায়ের বাচ্চা একসাথে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। 3জন বাচ্চার মায়ের মাথা দেখা যাচ্ছে। মানে ইমিডিয়েটলি ডেলিভারি করাতে হবে, ডেলিভারি কিট রেডি করতে হবে, মায়েদেরকে বেডে তুলে ইমিডিয়েটলি ডেলিভারি করতে হবে। আমার ভাগ্য খুব ভালো ছিল, আমার ভাগ্য খুবই ভালো ছিল। আমার 2জন কো ইন্টার্ন ছিল এবং একজন সিনিয়রও ছিল। আমি আবার ভাবলাম যাক, 3জন আছে, 3জন মায়ের ডেলিভারি হচ্ছে,
এ যাত্রাও বেঁচে গেলাম। কারণ এরকম সিনারিও কখনো হয়নি যে 3জন মায়ের একসাথে বাচ্চা হওয়ার উপক্রম হয়েছে। তো তাড়াতাড়ি ওই 2জন কোইন্টার্ন গেল, সিনিয়র গেল এবং 3জনের ডেলিভারি করা শুরু করলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম এবং ওদের যা যা জিনিসপত্র দরকার সেগুলো দিচ্ছিলাম। এই রকম সময় হঠাৎ করে দেখলাম সিস্টার দিদি বলছে, ডক্টর এদিকে আর একটা ডেলিভারি হচ্ছে। চোখটা গেল একটা কোনায়, দেখলাম আর একজন মা যার প্রথম বাচ্চা হচ্ছে, যার এটা প্রথম বাচ্চা, ডাক্তারির পরিভাষায় আমরা বলি ফার্স্ট গ্র্যাভিডা। আমি দেখলাম বেসিক্যালি যে তার বাচ্চা একটু বেরিয়ে এসছে, তার বাচ্চার মাথাটা একটু বেরিয়ে এসছে এবং আর একদম সময় নেই। এক্ষুনি ওকে গিয়ে সাপোর্ট দিতে হবে, এপিসিওটমি করতে হবে প্রয়োজনে, কারণ প্রথম বাচ্চা বেরোনোটা একটু কঠিন। এপিসিওটমি করতে হবে, বাচ্চা বার করতে হবে এবং ইমিডিয়েটলি করতে হবে। এই রকম একটা সময় না তোমাদের মনে হতে পারে যে ভয় হতে পারে, বুক ধরপড় করতে পারে, ডাউট হতে পারে নিজের ওপর। এগুলো কিচ্ছু হয় না। এই রকম একটা সময় না মাথার মধ্যে কিচ্ছু কাজ করে না। আমি কোনো দিন তখন অবধি ডেলিভারি করাইনি, কিন্তু আমি ডেলিভারি প্রচুর দেখেছি। আমি পুরো একটা বছর ধরে গাইনি অবস পড়েছি, সেই বছরেও দেখেছি, ইন্টার্নশিপেও তার আগের 3-4টে লেবার রুমে আমি সমস্ত ডেলিভারি দেখেছি। আমি শুধু একটাই জিনিস ভেবেছিলাম, আমি যা শিখেছি, যা জেনেছি, আজকে সব কিছু অ্যাপ্লাই করে দেবো। এবং আমার একবারের জন্যও ভয় লাগেনি। আমার হাতে সময় ছিল না, আমি তাড়াতাড়ি শুধু গ্লাভসটা পরতে পেরেছিলাম, উপরে যে গাউন বা এই জাতীয় কিচ্ছু পরার সময় হয়নি। শুধু কোনো রকমের গ্লাভসটা পরে তাড়াতাড়ি মাকে নিয়ে বিছানায় শোয়ালাম এবং তারপরে এপিসিওটমি দিয়ে জায়গাটা কাটলাম এবং বাচ্চা ডেলিভারি করানো শুরু করলাম। একটু সমস্যা হচ্ছিল, তবে আমি অ্যাকচুয়ালি খুব সুইফটলি বাচ্চাটাকে বার করে আনলাম। এবং সত্যি কথা বলতে কি, যে এপিসিওটমির যে কাটটা দিয়েছিলাম সেটা একেবারে নিখুঁত। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো কাট হতে পারে, কিন্তু আমি অ্যাকচুয়ালি দিয়েছিলাম। আমি প্রথম করছিলাম, কিন্তু এভরিথিং ওয়াজ অ্যাকচুয়ালি পারফেক্ট। কেন পারফেক্ট হলো জানি না, কিন্তু যাই হোক। তো বাচ্চাটাকে বার করলাম, বাচ্চাটা বার করে দেখলাম যে বেসিক্যালি যে মেয়ে হয়েছে। তো বাচ্চা বার করার পরে তারপরে বাকি যা প্রসেস সেগুলো করতে হয়, মাকে দেখাতে হয় যে কি বাচ্চা হয়েছে দেখে নাও। তো মায়ের প্রথম বাচ্চা ছিল এটা, এবং অ্যাকচুয়ালি খুব খুশি হলো, যেটা আমাদের দেশে খুব একটা কেউ হয় না, যেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ আমি এই লেবার রুমের আমার এক্সপিরিয়েন্সে, গাইনি অবজের এক্সপিরিয়েন্সে দেখতাম বেশিরভাগ মায়েরাই যখন শুনতো যে মেয়ে হয়েছে, তাদের মুখটায় খুব একটা হাসি থাকতো না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখেছি। খুব দুর্ভাগ্যজনক এই ব্যাপারটা, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। এ নিজের মেয়ে হয়েছে জানার পরে এরকম খুশিও মনে হয় আমি কাউকে হতে দেখিনি আমার ওই পুরো 2 মাসের মধ্যে। যাই হোক, তারপরে তাকে কর্ড কাটা থেকে শুরু করে ব্যাক রাব যখন করছি, তখন বাচ্চা কেঁদে উঠল। যখন বাচ্চা কেঁদে উঠলো তখন আমার মাথায় এলো, ও বাবা, বাচ্চা তো কাঁদারও ব্যাপার ছিল। আমি এটা ভুলে গেছিলাম বলে আমার টেনশন হচ্ছিল না যে অ্যাকচুয়ালি বাচ্চাটা একটু জাস্ট কিছুক্ষণ পরে কেঁদেছিল। নাহলে ওটা যদি মাথায় আসতো তার আগে টেনশানে আগেই হয়তো ভয় পেয়ে যেতাম, কেন কাঁদছে না। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটা কেঁদেই নিয়েছিল। তো যখন কেঁদে নিল তখন বললো, ও বাবা, কাঁদারও তো কথা ছিল, আচ্ছা কেঁদে নিয়েছে। কারণ তখন আমি এতটাই ফোকাসড ছিলাম, এতটাই, মানে আমার তখন আর মাথায় কিছু ছিল না, আমি কিছু মাথা কাজ করছিল না। আমি শুধু ভাবছিলাম আমাকে বাচ্চাটাকে বার করতে হবে, বার করে সমস্ত প্রসেসগুলোকে ঠিকঠাক করে করতে হবে। তো বাচ্চা যখন কাঁদলো আমি তখন অ্যাকচুয়ালি খুব শান্তি পেলাম। তারপরে বাচ্চাকে বেডে শুইয়ে দিলাম। তারপরে সিস্টাররা এসে ওই হাতের মধ্যে একটা ব্যান্ড লাগিয়ে দেয়, নাম্বার দিয়ে সেই সমস্ত জিনিসপত্রগুলো করলো। এবং তারপরে ফাইনালি আমি বাচ্চাটাকে নিয়ে একটা ছবি তুলেছিলাম। আমার নীল রঙের শার্ট ছিল, যেটা এই ভিডিওর থাম্বনেলেও রয়েছে, এবং নিশ্চয়ই ওই ছবিটা অনেকেই তোমরা আগেও দেখেছো। এই হচ্ছে আমার প্রথম ডেলিভারির গল্প। অদ্ভুত একটা ফিলিংস। এরপরেও আমি 2-3টে ডেলিভারি আরও করেছিলাম, খুব বেশি করিনি, কারণ আমার খুব একটা ভালো লাগতো না এই জিনিসটা। কারণ এতটা একটা মা কষ্ট পায়, এবং অ্যাকচুয়ালি ওই বাচ্চা বেরোনোর সময় মাকে আরও বেশি পুশ করতে হয়, কখনো একটু কড়া করে বলতে হয়, বকতে হয়। আমার কাছে পুরো প্রসেসটা খুব পেইনফুল, সেই জন্য আমি এটা থেকে একটু দূরেই থাকতাম। কিন্তু এই প্রথম দিনের ডেলিভারি, যেটা আমি অ্যাকচুয়ালি বাধ্য হয়ে করেছিলাম, আমার মনে হয়
এত নিখুঁত কাজ ডাক্তারিতে আমি খুব কমই করেছি। সেদিনটা আজও আমার চোখের মধ্যে ভাসে, আজও সেই প্রত্যেকটা মুহূর্ত, সেই সন্ধেটা, ওই পরিস্থিতিটা যে তিনজন একদিকে করছে, একজনের হঠাৎ করে হলো, এই পুরো জিনিসটা আমার চোখের সামনে ভাসে। যাই হোক, এই ছিল আজকের গল্প। এবং অনেক কিছু বললাম মনে হয়, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে অনেক কিছু বললাম, অনেক কিছু বোঝানোরও চেষ্টা করলাম, যেগুলো হয়তো তোমাদের জীবনেরও কোনো কাজে লাগবে। আমার চ্যানেলে যদি নতুন হও, আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার গল্প যদি ভালো লাগে, কিংবা আমাকেও যদি ভালো লাগে, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর বাকি যে সমস্ত ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সমস্ত যে জিনিসপত্রের লিঙ্ক, সেগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা যদি নিট অ্যাসপিরেন্ট হও, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশান বক্সে থাকবে। এই ছিল আজকের গল্প। আবার দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য খুব 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 ভালো থাকো আর স্বপ্নের পিছনে দৌড়তে থাকো।